A Night of the Seven Kingdoms এর দ্বিতীয় এপিসোডটি রিসেন্টলি রিলিজড হয়েছে। এই এপিসোডটি শুধু ডানক ও এগ এর মধ্যে সম্পর্কের সেতুবন্ধন নয়, বরং এটি ছিল স্যার ডানকান দ্য টল এর এক গভীর চরিত্র বিশ্লেষণ। সবাই যেখানে তাকে একজন প্রকৃত নাইটের চেয়ে বেশি একজন বোকা হিসেবেই দেখে, সেখানে স্যার অ্যালান অব পেনিট্রি এর কাছ থেকে পাওয়া শিক্ষা আমাদের দেখায় যে শুধু তলোয়ার আর ঢাল থাকলেই কেউ নাইট হয় না। ডানক এখন সামনে এগোতে চায় এবং তার গুরুর উত্তরাধিকার বহন করতে চায়। এই এপিসোডে আমরা বোর টারগারিয়েন, মা টারগারিয়েন এবং আরিয়ান টারগারিয়েনের সাথেও পরিচিত হই। দুই ভাইয়ের ডানকের প্রতি সম্পূর্ণ ভিন্ন মনোভাব আমরা দেখতে পাই। তবে যারা গল্পটা জানে তারা জানে এই সব কিছু খুব শিগগিরই ভেঙে পড়বে। সেই কারণে চলুন এই এপিসোডটি বিশ্লেষণ করি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্যাখ্যা করি এবং এটি আসলেই কতটা ভালো ছিল তা আলোচনা করি। এটি হল আ নাইট অফ দ্য সেভেন কিংডমস এপিসোড 2 এর সমাপ্তির ব্যাখ্যা। আগেই জানিয়ে রাখি, এই ভিডিওতে স্পয়লার রয়েছে। ওপেনিং দৃশ্য ও শেষ দৃশ্যের গভীর অর্থ। এই এপিসোডের ওপেনিং দৃশ্য মূলত দুটি উদ্দেশ্য পূরণ করে। ডানকের মুখে স্যার অ্যালানের কথা শুনে আমরা তার চরিত্র, অভ্যাস এবং আচরণ সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারি। আর এপিসোডের শেষে এসে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাই যে স্যার অ্যালান অব পেনিট্রি অন্য অনেক নাইটের থেকে সম্পূর্ণ ভিন্ন জীবন যাপন করেছিলেন। ওপেনিং দৃশ্যে আমরা শুনি স্যার অ্যালান কখনও কোনো বিষয়ে অভিযোগ করতেন না। শতাধিক যুদ্ধে অংশ নেওয়া একজন অভিজ্ঞ যোদ্ধা হওয়া সত্ত্বেও তার কোনো শত্রু ছিল না। তিনি ছিলেন দয়ালু ও দানশীল, এমনকি সেই দয়া যদি তার নিজের ক্ষতির কারণও হতো। এই পরিচয় আমাদের দেখায় স্যার অ্যালানের মতো একজন মানুষ ডানকের উপর কতটা গভীর প্রভাব ফেলেছিলেন এবং কেন বর্তমান সময়ে ডানক এমন একজন মানুষ। কারণ সে বড় হয়েছে একজন সত্যিকারের ভালো মানুষের হাতে। এই দৃশ্যে ব্যবহৃত সঙ্গীত ভালোবাসা, নিরাপত্তা এবং একসাথে থাকার অনুভূতি তৈরি করে। এটি ডানকের স্মৃতিতে থাকা স্যার অ্যালানের প্রতি তার ভালোবাসা ও শূন্যতাকে নিখুঁতভাবে প্রকাশ করে। ফলে এপিসোড 1 এ ডানকের চোখের জলগুলো আরও বেশি অর্থবহ হয়ে ওঠে। ডানক একজন সংবেদনশীল মানুষ, আর এর কারণ হল স্যার অ্যালানের দেওয়া ভালোবাসা ও যত্ন। প্রথমে মনে হয়েছিল এই দৃশ্যটি শুধু স্যার অ্যালানের গল্প বলার জন্যই রাখা হয়েছে, কিন্তু পরে দেখা যায় ডানক আসলে হাউস টাইরেলের সাথে কথা বলছে, এই আশায় যে তারা স্যার অ্যালানকে মনে রাখবে এবং তার জন্য সাক্ষ্য দেবে। কিন্তু সেখানে সে শুধু বিভ্রান্তির মুখোমুখি হয়। যদিও স্যার অ্যালান সাহসিকতার সাথে হাউস টাইরেলের হয়ে যুদ্ধ করেছিলেন, তবুও তাকে কেউ মনে রাখেনি। এতে আবারও বোঝা যায় স্যার অ্যালান কী ধরনের নাইট ছিলেন এবং সেই সময়ের সমাজ কেমন ছিল। আপনি যদি কোনো অভিজাত পরিবারের না হন, তাহলে যত বড় কাজই করুন না কেন, আপনাকে কেউ মনে রাখবে না। এই বিষয়টাই শেষ দৃশ্যের সাথে যুক্ত হয়ে যায়, যেখানে ডানক ও এগ আগুনের পাশে বসে আছে। জাউস্টিং প্রতিযোগিতা দেখতে গিয়ে ডানকের মনে এক ধরনের ভয় কাজ করে। নাইটদের ঘোড়া থেকে পড়ে যাওয়া দেখে সে মৃত্যুর কথা ভাবতে থাকে। তার মনে ভেসে ওঠে সেই স্মৃতি যখন সে স্যার অ্যালানকে কবর দিচ্ছিল। স্যার অ্যালানকে বোর টারগারিয়েন ছাড়া আর কেউ মনে রাখেনি, এই বিষয়টি ডানককে গভীরভাবে কষ্ট দেয়। স্যার অ্যালান প্রায় 60 বছর বেঁচেছিলেন, অথচ খুব কম মানুষই তার অবদান মনে রেখেছে। এটি ডানককে হতাশ করে, কারণ সে তাকে ভালোবাসত এবং সে চেয়েছিল তার গুরু এমন এক উত্তরাধিকার রেখে যান যা এর চেয়ে অনেক বড়। এই এপিসোডের মূল থিমটি যেন একজন বোকা নাকি একজন নাইট এই ধারণার চারপাশেই ঘোরে। আর মানুষকে এই দুইয়ের একটিই হতে হয়। ডানকের মনে হয়েছিল যেহেতু স্যার অ্যালানকে কেউ মনে রাখেনি, তাই একজন নাইট হয়েও তিনি আসলে একজন বোকা হিসেবেই থেকে গেছেন। এপিসোডের শেষের দিকে ডানক বলে, তিনি আমাকে একজন সম্মানিত মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন, অথচ এই সব অভিজাত লর্ডরা তার নামটাও মনে রাখতে পারে না। তার নাম ছিল স্যার অ্যালান অব পেনিট্রি, আর আমি তার উত্তরাধিকার। ডানক এখন যা কিছু করছে এবং একজন প্রকৃত নাইট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, তা আসলে স্যার অ্যালানের জন্যই। ওপেনিং দৃশ্যে যে একসাথে থাকার অনুভূতি আর যত্ন দেখানো হয়েছিল, তা শেষ দৃশ্য পর্যন্ত এসে যুক্ত হয়ে যায়। যখন কেউ ছিল না, তখন স্যার অ্যালানই ডানকের পাশে দাঁড়িয়েছিলেন। আর এখন ডানক শুধু নিজের জন্য নয়, বরং স্যার অ্যালানকে যেন মানুষ মনে রাখে,
সেই জন্যই এগিয়ে যাচ্ছে। ডানকের স্বপ্ন আছে, উচ্চাকাঙ্ক্ষা আছে, এবং সে কোনো কিছুকেই তার পথে বাধা হতে দেবে না। সে নিজেই বলেছে, আমি এখানে এসেছি চ্যাম্পিয়ন হতে, এমনকি সে নিজেকে অ্যাশফোর্ড মিডোর চ্যাম্পিয়ন বলেও পরিচয় দিতে চায়, যাতে কোনো হাউসের সেবায় নেওয়া হয়। মানুষ নিষ্ঠুর হতে পারে, কিন্তু ঘোড়া পারে না। এই এপিসোডে আরেকটি গুরুত্বপূর্ণ থিম ছিল, ডানক মানুষের চেয়ে ঘোড়ার সাথেই বেশি ভালোভাবে মানিয়ে নিতে পারে। আমরা তার নিজের ঘোড়াগুলোর সাথে তার সম্পর্ক দেখতে পাই। এমনকি প্রথম এপিসোডেই সে বলেছিল, চাইলে ঘোড়াগুলো বিক্রি করে রাজাদের মতো খেতে পারত, কিন্তু সে তা করেনি, কারণ সে তাদের যত্ন করত। এই এপিসোডে যখন টারগারিয়েনদের ঘোড়াগুলো সরিয়ে নেওয়া হচ্ছিল, তখন একটি ঘোড়া ভয় পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং যে লোকটি তার দেখভাল করছিল তাকে লাথি মারে। ডানক এগিয়ে আসতেই ঘোড়াটি সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যায়। এটি স্পষ্টভাবে দেখায়, ডানকের সাথে ঘোড়ার সম্পর্ক কতটা আলাদা। স্যার অ্যালানের কাছ থেকে শেখা শান্তভাব, ভদ্রতা আর মানবিকতা, যা অন্য অনেকের মধ্যে নেই, সেটাই ঘোড়াগুলোকে শান্ত করে। ডানক ভিন্নভাবে বড় হয়েছে এবং সারা জীবনই বাস্তব জীবনের সাথে হাতে কলমে যুক্ত থেকেছে। যখন আরিয়ান টারগারিয়েন সেখানে আসে, সে সঙ্গে সঙ্গে কাউকে তার ঘোড়া নিতে বলে। এতে বোঝা যায়, রাজপুত্রের সাথে তার ঘোড়ার কোনো সম্পর্কই নেই। এখানেই ডানক আর রাজপুত্রের মধ্যে স্পষ্ট পার্থক্য তৈরি হয়। ডানককে সারা জীবনই বলা হয়েছে যে সে বোকা, এই কথাগুলো তাকে গভীরভাবে আঘাত করেছে। এই এপিসোডেও তাকে আবার বলা হয়, তুমি বড আর বোকা, কিন্তু ঘোড়া কখনো তাকে এমন কিছু বলতো না, কারণ তারা পারে না। ঘোড়া তার আকার বা বুদ্ধিমত্তা নিয়ে চিন্তা করে না। তারা মানুষকে অনুভূতির মাধ্যমে বোঝে এবং আচরণ দেখে বিচার করে। সম্ভবত এই কারণেই ডানকের সাথে পশুদের এত গভীর সম্পর্ক, কারণ তারা তার প্রতি নিষ্ঠুর হতে পারে না, যেভাবে মানুষ প্রথম 2 এপিসোডে তার সাথে হয়েছে। ডানকের মধ্যে আছে শুধু দয়া। এই কারণেই যখন শেষ পর্যন্ত নিজের জন্য বর্ম বানানোর উদ্দেশ্যে সে তার ঘোড়াটি বিক্রি করে, তখন বিষয়টি তাকে ভীষণভাবে কষ্ট দেয়। সে বলে, যদি সে চ্যাম্পিয়ন হতে পারে, তবে আবার ফিরে এসে ঘোড়াটিকে নিয়ে যাবে। এমনকি শেষবারের মতো ঘোড়াটি যেন ভালো করে খেতে পারে, সেই জন্য সে অতিরিক্ত কয়েনও দিয়ে যায়। এগ এর আসল পরিচয়ের ইঙ্গিত। এই এপিসোডে এগ এর প্রকৃত পরিচয় নিয়েও ইঙ্গিত দেওয়া হয়। টারগারিয়েনরা যখন অ্যাশফোর্ডে আসে, তখন কি কেউ এগ এর মুখের উদ্বেগ লক্ষ্য করেছেন? সে সত্যিই চিন্তিত দেখাচ্ছিল, তাই না? প্রথম এপিসোডে সে বলেছিল যে সে কিংস ল্যান্ডিং থেকে এসেছে। টারগারিয়েনদের দেখার সাথে সাথেই তার মধ্যে এক ধরনের ভয় দেখা যায়। এমনকি সে ডানকের কাঁধ থেকেও নামতে চায়। ডানকের মতোই এক সারা জীবন ধরে নিজের সম্পর্কে নেতিবাচক কথা শুনে এসেছে। তাকে সবসময় বলা হয়েছে যে সে খুব দুর্বল ও ছোটখাটো, ফোনি, আর এর ফলেই তার ভেতরে ক্ষমতাবান হওয়ার এক গভীর আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে। সে নিজেই ভাবতে থাকে, কখনো কি সে সত্যিই এতটা শক্তিশালী হতে পারবে, যাতে ক্ষমতা ধারণ করতে পারে। নিজের হাতের দিকে তাকিয়ে থাকা আর তার মুখের বিষণ্ণ অভিব্যক্তি দেখায়, যেমন ডানক বারবার তুমি বোকা কথাটা শুনে সেটা বিশ্বাস করতে শুরু করেছিল, ঠিক তেমনি এগো বিশ্বাস করতে শুরু করেছে যে সে দুর্বল এবং তার মধ্যে কোনো শক্তি নেই। এগ এর আসল পরিচয় সম্পর্কে আমি এখনই কিছু বলতে চাই না, কারণ অনেকেই হয়তো এখনও উপন্যাসটি পড়েননি এবং অপেক্ষা করতে চান। তবে এটুকু বলা যায়, এগ এই মুহূর্তে নিজের সম্পর্কে যা ভাবছে, তার আসল পরিচয় তার সম্পূর্ণ বিপরীত। মার যখন ডেরনের নিখোঁজ হওয়া এবং তার ছেলের ব্যর্থতা নিয়ে কথা বলে, সেটার সাথেও এগ এর পরিস্থিতির একটি গভীর সংযোগ আছে। সম্ভবত এই কারণেই ডেরন সেখানে থাকাকালীন এগ রাস্তায় আর আস্তাবলে লুকিয়েছিল, সে হয়তো চায়নি কেউ তাকে চিনে ফেলুক। একজন বোকা এবং একজন নাইটের থিম। এই সিরিজে ধীরে ধীরে আমরা বুঝতে পারছি, একজন মানুষ একই সাথে বোকা এবং নাইট দুটোই হতে পারে। এই কথাটি বলা হয় ট্যানেল এর শো চলাকালীন, যখন সে ফ্লোরিয়ান দ্য ফুল এর পুতুল প্রদর্শন করছিল। ফ্লোরিয়ান দ্য ফুল ওয়েস্টেরসের এক কিংবদন্তি চরিত্র, যাকে একদিকে মহান বোকা, আবার অন্যদিকে মহান নাইট হিসেবেও ধরা হয়। এতে বোঝা যায়, এই দুটি পরিচয় একসাথেই সহাবস্থান করতে পারে। অনেক পণ্ডিত ফ্লোরিয়ানের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করলেও, সে আসলে কি প্রতিনিধিত্ব করে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ঠিক একটি আরবান লেজেন্ডের মতোই ফ্লোরিয়ান আমাদের শেখায় একজন মানুষ একই সাথে বোকা এবং নাইট দুটোই হতে পারে, আর এই দুইয়ের মধ্যকার সীমারেখা আসলে খুবই পাতলা। এই গল্পটাই দেখায় বাইরে থেকে যাকে সবাই বোকা ভাবে, যেমন স্যার ডানকান, সেও একদিন একজন মহান ও সম্মানিত নাইটে পরিণত হতে পারে। সে সেই পথ থেকে কখনোই খুব দূরে নয়। স্যার ডানকান যখন ট্যাঞ্জার সাথে দেখা করে এবং তার ঢালে একটি সিগিল আঁকতে অনুরোধ করে, সেই দৃশ্যটি ছিল পুরো শো এর সবচেয়ে হাস্যকর মুহূর্তগুলোর একটি। এখানে আমরা দেখি ডানক দ্য ফুল, স্যার ডানকান দ্য টল নয়। সে কথা জড়িয়ে ফেলছিল, কি বলবে বুঝতে পারছিল না, এবং পুরোপুরি তার প্রেমে পড়ে গিয়েছিল। এই সময় একেবারে লজ্জিত উইংম্যানের মতো পাশে দাঁড়িয়ে বারবার ডানককে বাঁচানোর চেষ্টা করছিল, যাতে সে পুরোপুরি বোকা না দেখায়, যদিও সে চেষ্টায় খুব একটা সফল হয়নি। এই এপিসোডে ডানক টারগারিয়েনদের দুইজন নাইটের সাথে দেখা করে, ক্রেট হল এর স্যার রোল্যান্ড এবং ডাস্কেন্ডেলের স্যার ডোনাল্ড। এই সাক্ষাৎ আবারও দেখায় স্যার ডানকান অন্যদের থেকে কতটা আলাদা। ডোনাল্ড নিজেকে এমনভাবে উপস্থাপন করে যেন তার জীবনও ডানকের মতোই শূন্য থেকে শুরু হয়েছে। সে বলে সে ডাস্কেন্ডেলের এক সাধারণ কাঁকড়া ধরার পরিবার থেকে এসেছে এবং ধীরে ধীরে কিংসগার্ডের নাইট হওয়ার সম্মান পেয়েছে। কিন্তু এপিসোডের পরে আমরা জানতে পারি, এক ডানককে জানায় যে স্যার ডোনাল্ডের বাবা আসলে ওয়েস্টেরসের অর্ধেক কাঁকড়া ধরার নৌবহরের মালিক। অর্থাৎ তার নাইট হওয়ার পেছনে ছিল সম্পদ আর সামাজিক মর্যাদা, পরিশ্রম নয়। এই এপিসোডে এক ডানককে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে, তুমি কেন এই রাজকীয় পোষা কুকুরগুলোকেই নিজের চেয়ে শ্রেষ্ঠ মনে করো? এই মুহূর্তটি এর চরিত্রকে খুব সুন্দরভাবে তুলে ধরে। সে ডানককে অন্যদের মতো বড আর বোকা মানুষ হিসেবে দেখে না, বরং ডানকের হৃদয় আর মানবিকতাই তাকে এর চোখে অনেকের চেয়ে উঁচুতে তুলে ধরে। শেষ দিকে যখন ডানককে বলে, শুধু একটি তলোয়ার আর একটি ঢাল থাকলেই কেউ নাইট হয় না, এই সংলাপটি পুরো এপিসোডের মূল বার্তাকে আবারও শক্তভাবে তুলে ধরে। এটা এমন একটি বিষয় ছিল যা আমার মনে হয়েছিল একেবারে সরাসরি ডানকের ক্ষেত্রেই প্রযোজ্য। ডানকের চরিত্রটাই এমন, সে যা সঠিক বলে মনে করে তার জন্য লড়াই করতে প্রস্তুত, আর যা ভুল তার বিরুদ্ধে দাঁড়াতে দ্বিধা করে না। এই মানসিকতাই প্রমাণ করে যে তার ভেতরে একজন প্রকৃত নাইটের হৃদয় রয়েছে। আর এই শিক্ষা সে পেয়েছিল সেই নাইটের কাছ থেকেই, যিনি সব প্রচলিত নিয়মের বিরুদ্ধে গিয়েছিলেন, স্যার অ্যালান অব পেনিট্রি। ডানকের সাথে তার যোগাযোগ এবং এই সত্য যে বউ টারগারিয়েন স্যার অ্যালানকে তার পাশে লড়াই করতে মনে রেখেছে, সেটাই প্রমাণ করে যে স্যার অ্যালান তার বলা গল্পগুলোর ব্যাপারে সত্যবাদী ছিলেন। সত্যি বলতে আমি ভেবেছিলাম স্যার অ্যালান হয়তো অনেক কিছু বাড়িয়ে বলতেন, আর সেটাই একজন নাইট শুধু তলোয়ার আর ঢাল নয় এই থিমের সাথে যুক্ত হবে। কারণ যদি ডানক বিশ্বাস করত যে স্যার অ্যালান একজন সত্যিকারের মহৎ নাইট ছিলেন, তাহলে সেই তত্ত্ব আরও জোরালো হতো। কিন্তু বোর যখন তাকে মনে রাখে, তখন মাস্টার অব গেমস স্যার ডানকান দ্য টোলকে টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমতি দেয়। তাই পরবর্তী এপিসোডটি সম্ভবত এই বিষয়টিকেই কেন্দ্র করে এগোবে। আ নাইট অফ দ্য সেভেন কিংডমস, এপিসোড 2 রিভিউ। এই এপিসোড সম্পর্কে আমার মতামত হল, সিজনের প্রথম এপিসোডের মতোই এটি ছিল ভীষণ শক্তিশালী একটি পর্ব। আমি নাইট অফ দ্য সেভেন কিংডমস এর টোনটা সত্যিই উপভোগ করছি। এতে অ্যাক্স টু রিচেস ধরনের একটা অনুভূতি আছে, আর আবেগের দিক থেকে এটি তুলনামূলকভাবে হালকা। আপনি যখন হাউস অব দ্য ড্রাগন বা গেম অফ থ্রোনস এর একটি এপিসোড দেখেন, তখন সেটার ভার আপনাকে সত্যিই অনুভব করায়। কিন্তু এখানে ব্যাপারটা আলাদা। এটি যেন এক ধরনের রূপকথার মতো, সহজে বোঝা যায়, তুলনামূলকভাবে ছোট, কিন্তু এর ভেতর থেকে আপনি অনেক গভীর অর্থ নিয়ে বেরিয়ে আসেন। এই শো থেকে আমি ঠিক সেটাই পাচ্ছি। এমনকি এপিসোডগুলো ছোট হলেও মাত্র 2 এপিসোডের মধ্যেই আমি স্যার ডানকান এবং এর চরিত্রের সাথে আবেগগতভাবে জড়িয়ে পড়েছি। তাদের বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও মিলগুলো, তারা যে কষ্টগুলো পেরিয়ে এসেছে, সমাজের বিচার আর সব প্রতিকূলতা অতিক্রম করার গল্প, সবকিছু মিলিয়ে এটা দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এই গল্পের কেন্দ্রে রয়েছে একটি স্পষ্ট বার্তা, যা আমরা আমাদের দৈনন্দিন জীবনেও প্রয়োগ করতে পারি। এটি মূলত স্বপ্ন দেখা, বড় কিছু পাওয়ার চেষ্টা করা, আর কঠোর পরিশ্রম করলে কিছুই অসম্ভব নয়, এই কথাটাই বলে। এই এপিসোডে এমন কিছু মুহূর্ত ছিল
যেখানে আমি সত্যিই হেসে ফেলেছিলাম। যেমন এক চুপচাপ দাঁড়িয়ে ডানকে ট্যাঞ্জেলের সাথে কথা বলতে গিয়ে হিমশিম খেতে দেখছিল, আর তার পাশে থাকতে গিয়ে নিজেই লজ্জা পাচ্ছিল। আবার দড়ি টানাটানির থ্রগ অফ ওয়ার দৃশ্যটাও দারুণ ছিল, যেখানে এক প্রায় দড়ির সাথে অনুভূমিক হয়ে ঝুলেছিল, কারণ সে কার্যত কিছুই করতে পারছিল না। এই দৃশ্যটা আমাকে সত্যিই হাসিয়েছিল। এই এপিসোডে কিছু খুব কোমল ও আবেগপূর্ণ মুহূর্ত ছিল। যেমন ওপেনিং দৃশ্যে আমরা দেখি কেন ডানক স্যার অ্যালানের মৃত্যুকে এত গভীরভাবে অনুভব করে। তিনি ছিল তার জীবনের সবচেয়ে কাছের একজন পিতৃতুল্য মানুষ। তাদের একসাথে হাসাহাসি করা আর একে অপরের পাশে থাকার দৃশ্যগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। একই রকম অনুভূতি আসে তখনও, যখন ডানক কে সাহায্য করতে চায়, কারণ ডানকের ঢালে গাছ আর উল্কা আঁকা হলে এগ নিজেকে দুর্বল মনে করছিল। আর শেষ দৃশ্যে যখন ডানক বলে যে সে স্যার অ্যালানের উত্তরাধিকার এগিয়ে নিয়ে যেতে চায়, এই সব মুহূর্তগুলোই শোটার সবচেয়ে বড় শক্তি। অল্প সময়ের মধ্যেই এই শো এমন সব কোমল আবেগের মুহূর্ত তৈরি করতে পারে, অথচ হাস্যরস দিয়ে সেগুলোর গুরুত্ব কমিয়ে দেয় না। এটাই এই সিরিজের বড় সাফল্য। এই এপিসোডে আমরা প্রথমবারের মতো কিছুটা অ্যাকশনও দেখতে পাই, জাউস্টিং প্রতিযোগিতার মাধ্যমে। যদিও এর পরিসর বা মহাকাব্যিকতা খুব বড় ছিল না, তবুও এটি গেম অফ থ্রোনস এর অ্যাকশন দৃশ্যগুলোর সেই পরিচিত আবহের প্রথম ঝলক দেখায়। তাই এটা দেখতে ভালো লেগেছে। তবে যে দৃশ্যটিতে শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা ছিল, সেটি হল ডানক যখন টারগারিয়েনদের সাথে কথা বলছিল। মার টারগারিয়েনের তীক্ষ্ণ ভাষা আর ডানকের প্রতি তার সম্পূর্ণ উদাসীন মনোভাব স্পষ্টভাবে বোঝা যায়। আর সেটার সম্পূর্ণ বিপরীতে ছিল তার ভাই বোর টারগারিয়েন, যিনি ছিলেন অনেক বেশি নরম, সহানুভূতিশীল এবং কথা শুনতে আগ্রহী। এটা প্রায় শাসনের দুটি ভিন্ন দিকই তুলে ধরেছিল। একদিকে এমন শাসন আছে যা সুযোগ তৈরি করে, আর অন্যদিকে এমন শাসন আছে যা সুযোগ কেড়ে নেয়। স্যার অ্যালান কিভাবে দ্য গ্রেভ আয়রন নামে পরিচিত স্যার ডেমন ল্যানিস্টারকে ঘোড়া থেকে ফেলে দিয়েছিলেন, এই গল্পটা শোনা, যিনি এখন ক্যাস্টারলি রকে আছেন, এমন পরিচিত নাম আর জায়গার উল্লেখ শুনলেই আমার মনোযোগ আরও বেড়ে যায়। এতে পুরো দুনিয়াটাকে অনেক বেশি পূর্ণতা আর বাস্তবতার অনুভূতি দেয়। এটা ভাবতেই মজা লাগে যে যেসব চরিত্রকে আমরা ভালোবাসি, তাদের পূর্বপুরুষরা শত শত বছর আগে কোথাও না কোথাও এই দুনিয়াতেই ছিল এবং এমন সব কাজ করছিল, যা ভবিষ্যতে আমরা তাদের চরিত্রে প্রতিফলিত হতে দেখি। হাউস অব দ্য ড্রাগন চলাকালীন আবারও ওয়েস্টেরসের জগতে ফিরে যাওয়ার ব্যাপারে আমি প্রথমে কিছুটা সন্দিহান ছিলাম। কিন্তু এই শোটা এতটাই আলাদা যে এটি কোনোভাবেই একে অপরের সাথে সংঘর্ষ তৈরি করে না বা ওভারল্যাপ করে না। এই এপিসোডটির সবচেয়ে প্রশংসনীয় দিকগুলোর একটি হল পিটার ক্ল্যাফি, ডানকান দ্য টল এবং ডেক্সটার সোলানসেল এর অভিনয়। শুধু যে চরিত্রগুলো পছন্দনীয় আর বিশ্বাসযোগ্য তাই নয়, বরং তাদের জন্য আপনি সত্যিই মন থেকে সমর্থন করতে চান। তাদের দুজনের মধ্যে রসায়ন অসাধারণ। তাদের কথাবার্তা শুনলে মনে হয় যেন একজন বড় ভাই আর একজন ছোট ভাই একসাথে কথা বলছে। এতে যেমন হাস্যরস আছে, তেমনি একে অপরকে সাহস জোগানো আর পাশে থাকার এক অনুপ্রেরণামূলক অনুভূতিও আছে। এর সাথে সাথে এটি আবেগেও নাড়া দেয়। আমার ভালো লাগে এই ভাবনাটা, ইতিহাস যেন নিজেকেই বারবারিয়ে আনে। এখন দুঃখী ডানক যেন এই গল্পের স্যার অ্যালান হয়ে উঠছে, আর এগ হয়ে উঠছে নতুন ডানক। অভিজাত ও ক্ষমতাবান মানুষদের চোখ দিয়ে নয়, বরং দুইজন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে ওয়েস্টার্সকে দেখাটা সত্যিই উপভোগ্য। তারা শুধু বেঁচে থাকার চেষ্টা করছে এবং নিজেদের পরিস্থিতি থেকে সেরাটা বের করে আনতে চায়, কিন্তু একই সাথে আরও বড় কিছু অর্জনের স্বপ্নও দেখে। আগেও যেমন বলেছি, এটা এমন এক গল্প যে কোনো জগতেই হোক না কেন সহজেই যার পাশে দাঁড়ানো যায়। আগামী সপ্তাহে আমরা সিজনের অর্ধেক পথ পেরিয়ে যাব। আর যেহেতু মনে হচ্ছে টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে, তাই স্যার ডানকান দ্য টোলকে তার বর্মে দেখতে এবং সেই উত্তরাধিকার অর্জনের জন্য লড়াই করতে দেখার ভাবনাতেই আমি রোমাঞ্চিত। যে উত্তরাধিকারটি স্যার অ্যালান অব পেনিট্রি নিজে কখনো পায়নি বলে ডানক বিস্মিত হয়েছিল।